নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন বুদ্ধদেব বসুর তিথি ডোর। আজ দ্বিতীয় পর্বের প্রথম অধ্যায়। এই অধ্যায়ের নাম করুণ রঙিন পথ। শুরু করি। কি ভাবে স্বাতী? বৃষ্টি বিকেলে জানলা ধারে বসে ফিকে নীল শাড়িতে পিঠে চুল ছড়িয়ে ঠোঁটে মুখে জল ছিটে নিতে নিতে কি ভাবে 17 বছরের স্বাতী? কি আর ভাববে? সব ভাবনা ভেবে রেখেছে অন্যেরা। যেসব ভাবনা ভাবা যায় বলেও সে ভাবেনি কোনোদিন। প্রথমে বাঁধো বাঁধো ঝাপসা, তারপর যখন খুলে গেল, কিন্তু কোথায় চলেছে পথ? কি ভীষণ ভয়ের অন্ধকারে, কোন কোনায় হাসি মুখের সব তলের পাতালে। এরকম গল্পও আছে পৃথিবীতে। ছেলেবেলা থেকে গল্প তো সে কম পড়েনি। মাসিক পত্রের রাশি রাশি গল্প, শরৎচন্দ্রের সব, রবীন্দ্রনাথের কত। কিন্তু এরকম পড়তে পাগল পাগল করে, আর লিখতে গিয়ে মানুষ পাগল হয়ে যায় না? হয় কি আর না? ওই তো মোপাশা বলে একজন, বইতেই লেখা আছে, সত্যি নাকি পাগল হয়ে গিয়ে নিজের গলা কেটে মরেছিল। আর সেরকম যারা মরেনি তারাও তাই। তবে অনেকেই সেটা লুকোতে পারে বোধহয়, কেউ কেউ পারেই না। লুকোবে, আর যেটা দপদপ করে জ্বলছে এই সাদা কালো পাতাগুলিতে, বইয়ের কাগজ যে পুড়ে যায় না, সেটাই যেন আশ্চর্য লাগে। আশ্চর্য, কি ভীষণ নির্লজ্জ, নিষ্ঠুর, আর কি কি সত্য কথা সব। এরা কি সব জানে? কি করে জানে মানুষের মনের সব কথা? এসব তো মুখ ফুটে কেউ বলে না কখনো। বলবে কি? এসব কথা যে তারই মনের কথা, তাই তো জানে না কোনো মানুষ, জানতে পারে না যতক্ষণ না এসব বই পড়ে। আমি যে আমি, আমারও মনের কত কথা লিখে গেছে এরা। কত কেন, সব কথাই তো যার কথাই লিখেছে সেই মানুষই যেন আমি। পড়তে লজ্জাই করে এক এক সময়, কিন্তু সব মানুষই যদি আমি, তবে আর লজ্জা কার কাছে? আর লজ্জাই তো নয় শুধু, তার উল্টোটাও আছে। সেই উল্টোটাও তেমনি আশ্চর্য। আর শুনতে যেটাই যেমন হোক না, ঠিকই তো, এই রকমই তো। এতই ঠিক ঠিক এই রকম যে আমার কথাই আমি জানবো না এদের মুখে না শুনলে। আমি যে কি, আমি যে কেমন, আমি যে কত মন্দ আর কত ভালো, তা নাকি কোনো জন্মে লিখে রেখেছে কোন দূর দূর দেশের পাগলরা। আশ্চর্য, কত আশ্চর্য, সেটাও কুলিয়ে ওঠে না 17 বছরের স্বাতীর মেঘলা ঘন ভাবায়। সব ভাবনা মুছে যায় ফিকে ভিজে আকাশ চোড়া ঘোর বিকেলে। এমনি এক বিকেলে স্বাতী নিচু হয়ে পড়ছিল টলস্টয়ের নীতি ক। রাজিনবাবু অফিস থেকে ফিরে ডাকলেন, স্বাতী। স্বাতী শুনতে পেল না। রাজেনবাবু কাছে এসে বললেন, এই বিকেলবেলায় আর বই কেন? স্বাতী চমকে তাকালো, বাবাকে দেখে হাসল, উঠে দাঁড়ালো বইয়ের মধ্যে আঙুল দিয়ে। আজকাল তোকে যখনই দেখি তখনই পড়ছিস, এত পড়া কি ভালো? ভালো না বুঝি? এসব বই। স্বাতীর টেবিলটার দিকে একবার তাকালেন রাজেনবাবু। বুঝিস তুই? কেন বুঝবো না? একটু লজ্জা লজ্জা ধরনে স্বাতী জবাব দিল। সবসময় পড়া কিন্তু ভালো না। রাজেনবাবু আবার বললেন, আর কি করব বলো তো? কেন? রাজেনবাবুর মুখ চোখ উজ্জ্বল হলো, যেন একেবারে নতুন একটা আবিষ্কার করলেন এক্ষুনি। সংসারের কাজটাজ করতে পারিস মাঝে মাঝে? ঠিক। ডান হাতের তর্জনী তুলে স্বাতী দাঁড়ালো একটু, তারপর সেও যেন মস্ত একটা আবিষ্কার করে ফেলল হঠাৎ। বাবা, ভিজেছ? কই তেমন। কি যে তুমি, রোজ রোজ তোমার ভেজাই চাই?
নেচে উঠল পিঠের উপর চুল, এক ছুটে নিয়ে এলো শুকনো জামা কাপড়। চা আনছি এক্ষুনি বলে দৌড় দিল আবার, কিন্তু চা খেতে খেতেও হাতে রাখলো বই। একে একে চারখানাই শেষ হলো। ফেরত দিতে হবে, নতুন বইও চাই, কিন্তু যেতে ইচ্ছে করে না। আবার কাউকে দিয়ে পাঠানো ভালো দেখাবে কি? এই দ্বিধা থেকে তাকে উদ্ধার করলেন সত্যেনবাবু নিজেই। হঠাৎ একদিন বেলা ৩টের সময় তিনি টোকা দিলেন রাজেনবাবুর দরজায়। দরজা খুলে দিয়ে সাথী যেন তাকাতে পারল না মুহূর্তের জন্য। বৃষ্টির পরে দারুণ রোদ সেদিন। টুকটুকে লাল মুখে সিঁড়িতে দাঁড়িয়ে আছেন সত্যেনবাবু, হাতে এক পাঁজা বই অবশ্য আছেই। আপনি? সাথীর মুখ দিয়ে বেরিয়ে গেল। তোমার জন্য বই আনলাম দুখানা। আসুন। ঘরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়েই সাথীর হাতে দুখানা বই দিলেন সত্যেনবাবু। সাথী একবার তাকিয়ে আস্তে আস্তে বলল, সানাই, নবজাতক, নতুন বই। বলতে চেয়েছিল যে নতুন কেনা মনে হচ্ছে, কিন্তু সত্যেনবাবু জবাব দিলেন, রবীন্দ্রনাথের নতুন বই। কত ভাগ্য আমাদের, এখনও রবীন্দ্রনাথের নতুন বই পাচ্ছি। কিন্তু যেরকম শুনছি তার শরীরের অবস্থা, অসুখ। সেবারের পর আর সামলে ওঠেননি ঠিক। কবে যে রবীন্দ্রনাথের কি অসুখ করেছিল সাথী তা জানত না, তাই একটু চুপ করে থেকে বলল, বসুন। হাতের বইগুলি পাশে রেখে সত্যেনবাবু এমন একটি শান্ত ভঙ্গিতে সোফায় বসলেন যেন ওখানেই কাটাবেন বাকি জীবন। জিজ্ঞেস করলেন, ও বইগুলো পড়লে? আবছা হাসল সাথী, আবছা মাথা নাড়ল। হয়নি এখনো? সাথী তাড়াতাড়ি বলল, আপনার কি? আমার কোনো দরকার নেই এক্ষুনি, কিন্তু তোমাকে তো আরও পড়তে হবে, এই তো সময়। সাথী মাথা নিচু করে আঁচলের প্রান্তটা জড়াতে লাগলো হাতের কবজিতে। কেমন লাগলো তোমার? সাথী চোখ তুলল একবার, বলল না কিছুই। ভালো লাগলো? সত্যেনবাবু আবার জিজ্ঞেস করলেন। এ প্রশ্নের কি কোনো উত্তর আছে? তার মুখের দিকে তাকিয়ে সত্যেনবাবু বললেন, আচ্ছা, আরও দেব তোমাকে, বলেই দাঁড়ালেন। যাচ্ছেন? যাই এক্ষুনি? বাড়ি গিয়ে একটু পরেই বেরোতে হবে আবার। জানালার দিকে তাকিয়ে সাথী বলল, কি রোদ! ঘরে বসে যতটা মনে হয় বেরিয়ে পড়লে আর ততটা লাগে না। আচ্ছা। সত্যেনবাবু চলে যাবার পর সাথী বাইরের ঘরেই বসে রইল। একটু চা খেতে বলল না, একটু জল পর্যন্ত না। এই রোদ্দুরে কত যেন ক্লান্ত হয়ে এসেছিলেন। তার কি হবে, ওরকম হঠাৎ চলে গেলে মানুষের কি আর মনে থাকে কিছু? তবু নিজের এই ত্রুটিটা সাথীর মনে খোঁচা দিতে লাগলো অনেকক্ষণ ধরে। সেটা ভুলে যাবার জন্য নবজাতক খুলে বসল। এখানে ওখানে চোখ বুলিয়ে এলোমেলো পাতা উল্টালো কয়েকবার। তারপর হঠাৎ অন্য কথা ভুলে গিয়ে পড়তে লাগলো কবিতা। একটির পর একটি। শান্তি নামল মনে। যেসব গল্প একদিন ধরে সে পড়ছিল তার আশ্চর্য পাগলামির পরে এ যেন এক আরও আশ্চর্য শান্তি। ঝড়, অন্ধকার আর অসহ্য বিদ্যুৎ থেকে বেরিয়ে সে যেন চলে এলো এমন এক দেশে যেখানে সব আলো, সব ভালো, সব সুন্দর। মনের আরামে চোখ বুজে এলো তার, নিজের ঘরে এসে শুয়ে পড়ল। আর সঙ্গে সঙ্গে মধুর একটি ঘুম মায়ের মতো তাকে কোলে তুলে নিল। বই ফেরত দিতে সাথী নিজেই গেল দুদিন পরে। এক আঙুলে আস্তে টোকা দিতেই দরজা খুলে তার মুখোমুখি দাঁড়ালেন সত্যেন রায়। একটু তাকিয়ে থেকে বললেন, এসো। ঘরে ঢুকে সাথী থমকে দাঁড়ালো। বেতের টেবিলে পা তুলে দিয়ে চেয়ারে এলিয়ে বসে আছেন একজন। 2 আঙুলে সিগারেট ধরা একটি হাত চেয়ারের বাইরে ঝুলে পড়েছে, চোখ যেন অর্ধেক বোঝা। আরে, একে তো চিনি, দেখেছি তো আগে। কে? কোথায়? এসো। সত্যেন রায় আবার অভ্যর্থনা জানালেন। এগিয়ে এসে সাথী দেখল টিপয়ে 2 পেয়ালা অর্ধেক খাওয়া চা আর মেঝেতে সিগারেটের টুকরো। এরা বেশ গল্প টল্প করছিলেন
এর মধ্যে আমি আগে জানলে কি আসতুম এ সময়ে? অন্য ভদ্রলোকটি যেন এতক্ষণে জানলেন যে ঘরে আর একজন এসেছে। কেমন ঝিমোনো অনিচ্ছুক চোখে একটু তাকিয়েই হঠাৎ সমস্তটা চোখ খুলে ফেললেন। যেন একটা ধাক্কা খেয়ে সাথী কাছের চেয়ারটায় বসে পড়ল, আর সঙ্গে সঙ্গে তার মনে হলো যে ইনি তো সেই বিখ্যাত ধ্রুব দত্ত, যার নাম শুনেছিল দাদার মুখে, আর দাদার নাটক দেখতে গিয়ে যাকে দেখে হতাশ হয়েছিল। স্বাতী মিত্র আমাদের কলেজের ছাত্রী, আর ইনি ধ্রুব দত্ত, কবি বলে সত্যেন রায় ছাত্রীর নাকের কাছে তোলা মস্ত দুখানা পায়ের দিকে তাকালেন। ধ্রুব দত্ত পা নামিয়ে নিলেন, কিন্তু ওরকম এলিয়েই বসে রইলেন চেয়ারে। স্বাতীর নরম নমস্কারের উত্তরে মাথাটা অস্পষ্টভাবে একটুখানি নেড়ে হাত বাড়িয়ে পেয়ালার চাটুকু শেষ করলেন এক চুমুকে। তোমাকে একটু চা দিতে বলি? ধ্রুব দত্তর অবহেলার ভঙ্গিটা সত্যেনবাবু ঢেকে দিতে চাইলেন ছাত্রীর দিকে একটু বেশি মন দিয়ে। না, আমি শুধু এই বইগুলো। একটু বসো, একটা কবিতা শোনো ধ্রুববাবুর। টেবিল থেকে রোগা চেহারার একটি পত্রিকা তুলে নিলেন সত্যেন রায়। কবির দিকে তাকিয়ে বললেন, আপনি পড়ুন। না না, আমি পড়তে টড়তে পারি না, মোটা গলায় জবাব দিলেন কবি। পড়ুন না, এই মেয়েটি, ইনিও খুব কবিতা ভালোবাসেন নাকি? পুরো চোখ খুলে ধ্রুবদত্ত আবার তাকালেন স্বাতীর দিকে। স্বাতী তাকিয়ে দেখল ভদ্রলোকের মুখের চেহারায় একটুও সুখ নেই। মোলায়েম কালো রঙের তলায় একটা অশান্তি যেন ছটফট করছে সব সময়। সেই নাটকের রাত্রিরে ভালো করে দেখতে পারেনি, আজ দেখল, দেখে আরও খারাপ হয়ে গেল মন। এই একজন কবি, কি জানি। কবিতাটা পড়ুন না, আবার অনুরোধ করলেন সত্যেন রায়, কিন্তু সিগারেট মুখে তুলতে তুলতে হাত নেড়ে কথাটা উড়িয়ে দিলেন ধ্রুব দত্ত। তাহলে আমিই পড়ি। একবার কবির দিকে একবার ছাত্রীর দিকে তাকিয়ে আর দেরি না করে সত্যেন রায় পরিষ্কার গলায় স্পষ্ট উচ্চারণে সেই পত্রিকার কবিতাটি পড়লেন। পড়ার শেষে জলজলে মুখে বললেন, খুব ভালো হয়েছে সত্যি। ধ্রুব দত্ত ঠোঁট বাঁকালেন একটু, কিন্তু ওতেই বোঝা গেল যে তিনি খুশি হয়েছেন। তোমার কেমন লাগলো? প্রফেসর ফিরলেন ছাত্রের দিকে। ভালো, পড়াটা খুব ভালো লেগেছিল স্বাতীর, কিন্তু কবিতাটার ভালো মন্দ কিছু বোঝেনি, সেই জন্য কথাটায় খুব বেশি উৎসাহ আনতে পারল না। হঠাৎ ধ্রুব দত্ত সারা মুখ ভরে হেসে ফেললেন। কেমন একটু মজার ধরনে নাক কুঁচকে বললেন, নিজের লেখা সম্বন্ধে ওই ভালো কথাটা শুনলেই আমার যেন পায়ের তলায় সুড়সুড়ি লাগে। চলি। লম্বা শরীরটাকে কয়েকটা ক্ষিপ্র ভঙ্গিতে সোজা করে উঠে দাঁড়ালেন তিনি। বিদায়ের একেবারেই কোনো ঘটা না করে বেঁকে বেঁকে হেঁটে বেরিয়ে গেলেন দরজা দিয়ে। ঘরে হঠাৎ যেন একটা শান্তি নামল। অনেকক্ষণ চলবার পর রেডিও বন্ধ হলে যেমন লাগে, ঠিক সেই রকম। স্বাতীর অপ্রস্তুত লাগল। চটে গেলেন ধ্রুব দত্ত? আমি কি খুবই বোকার মতো বলেছিলাম ভালোটা? সত্যি, আমি একটা মানুষ, আমার আবার একটা ভালো লাগা, কিন্তু আমার কি দোষ? সত্যেনবাবুই তো প্রথম দেখলে। সত্যেন রায় এতক্ষণে রোগা চেহারার পত্রিকাটিকে হাত থেকে নামালেন। ধ্রুববাবুকে একটু কেমন কেমন লাগে, কিন্তু সত্যিকার কবি। স্বাতী আর কথা বলার উৎসাহ পেল না। হঠাৎ উঠে দুম করে চলে গেলেন, যেন আপন মনেই সত্যেন রায় বললেন, আবার আমার সঙ্গেও আলাপ আজই প্রথম। আজই প্রথম? স্বাতী অবাক হয়ে তাকালো। যেরকম করে বসেছিলেন, মনের কথাটা আর লুকোতে পারল না সে। আমি ভেবেছিলুম আপনার কত কালের বন্ধু। বসবার প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে সত্যেন রায় বললেন, তবে কি ভাবছিলে আমার বন্ধু বলেই প্রশংসা করছিলাম? অবশ্য বন্ধু হলেও প্রশংসা আমাকে করতেই হতো, এমনকি শত্রু হলেও। একটু চুপ করে থেকে স্বাতী আবার বলল, যারা ভালো লেখেন তাদের সকলের সঙ্গেই বুঝি আপনার আলাপ?
সকলের সঙ্গে আর কোথায়? সত্যেন রায় একটু যেন লজ্জিত হলেন স্বাতীর প্রশ্নে। তবে এর বইয়ের একটা সমালোচনা লিখেছিলাম আমি, সেইটে পড়ে নিজের প্রশংসা পড়ে আর টিকতে পারলেন না? ছাত্রীর সরল হাসি মুখের দিকে তাকিয়ে অধ্যাপকের নিজেরও হাসি পেল, কিন্তু গম্ভীর হয়ে বললেন, প্রশংসা শুনতে যে ভালো লাগে সেটাই ওর ভালো লাগে না। ঠিক শিল্পীর স্বভাব। যারা বই লেখে তাদের চাইতে যারা বই পড়ে তারাই কিন্তু ভালো। স্বাতী হেসে ফেলল কথাটা বলে। লেখকের চাইতে লেখকের বই অনেক সময় ভালো হয় বটে, সত্যেন রায় একটু ভেবে বললেন, কিন্তু ধ্রুব দত্তর চোখ মুখ কি অসাধারণ, তাই নাকি? মনে মনে বর্ণনার সঙ্গে বাস্তবকে মিলিয়ে নেবার চেষ্টা করতে করতে স্বাতী বলল, কিন্তু উনি তো বুড়ো। সত্যেন রায় হেসে বললেন, তোমার বয়সে অনেককেই বুড়ো লাগে, আমার বয়সে অনেককেই লাগে না। স্বাতীর মুখে এলো, আহা, আপনার আবার বয়স, কিন্তু এরকম সুরে কি প্রফেসরের সঙ্গে কথা বলা যায়? তাই সে বলল, আপনার থেকে তো অনেক বড় উনি, তাই বলে বুড়ো নাকি? একটু পরে আবার বললেন, কবিদের বুড়ো হওয়া বুঝি ভালো লাগে তোমার? কারোরই লাগে না। স্বাতী স্বীকার করল। রবীন্দ্রনাথকে দেখে তোমার কি মনে হয়? দেখিনি কখনো। রবীন্দ্রনাথকে দেখনি? কলকাতায় আছো, এত বড় হয়েছ, রবীন্দ্রনাথকে দেখনি? স্বাতী মাথা নিচু করে অপরাধ মেনে নিল। সত্যেন রায় হঠাৎ হেসে বললেন, এমন করে বলছি যেন তোমার দোষ। সকলের কি আর সুযোগ হয়? আর মেয়েদের অসুবিধে কত। মাকে বলে শান্তিনিকেতনে যাও না একবার। স্বাতী বলল, আমার মা নেই। মুখের দিকে একটু তাকিয়ে থেকে সত্যেনবাবু বললেন, মা নেই? তা বাবা তো আছেন, আর এমন চমৎকার বাবা। মনে মনে একটু চিন্তা করে, অনেকটা সাহস করে স্বাতী এতক্ষণে একটা ঘরোয়া প্রশ্ন করল, আপনার মা বাবা এখানে থাকেন না? আমার মাও নেই, বাবাও নেই। ক্ষীণ একটু হাসলেন সত্যেনবাবু। স্বাতী অবাক হলো কথা শুনে, কিন্তু অবাক কি, এরকম কত লোকই তো আছে পৃথিবীতে। কিন্তু বাবাও নেই? তার বাবাও কি থাকবেন না একদিন? মুহূর্তের জন্য স্বাতী যেন নিঃশ্বাস নিতে পারল না। একটু নড়ে চড়ে, একটু সোজা হয়ে যেন নিজের মধ্যে ফিরে এসে জিজ্ঞেস করল, ভাই বোন? সত্যেনবাবু মাথা নাড়লেন। তাও নেই? একজনও না? আশ্চর্য। আশ্চর্য বুঝি? স্বাতী কথা বলল না। মনটা হঠাৎ খারাপ হয়ে গেল তার। এ বাড়িতে যদি একজন মা থাকতো এখন, কত ভালো লাগতো। নিজের রুগ্ন মার স্মৃতিকে মনে মনে সাজিয়ে দাঁড় করালো এই ঘরে। দেখল তার হাসি, শুনল তার কথা, আর ছায়া ভরা ঘরে চুপচাপ বসে বসে তার যেন মনে হতে লাগলো যে মার কথা সে ভাবছে, সে মা আর কেউ নয়, সে নিজেই। উঠে ঘরের আলো জ্বেলে দিলেন সত্যেনবাবু। এবারে কি কি বই নেবে বলো? উত্তরের অপেক্ষা না করে নিজেই বেছে বেছে নামালেন কয়েকখানা ইংরেজি বই। তারপর ঘাড় ফিরিয়ে বললেন, ধ্রুব দত্তর কবিতা পড়বে নাকি? নিজের অজান্তেই একটু কুঁচকে গেল স্বাতীর কপাল। ওই এক পেয়ে বসেছেন। সত্যেনবাবুর মুখে একটু যা চেখেছিল তাতে ধ্রুব দত্তর কবিতা সম্বন্ধে খুব একটা খিদে চেতিয়ে ওঠেনি তার। তাই কোনো জবাব দিল না। প্রথমেই ভালো লাগবে না হয়তো। সত্যেনবাবু মুখ দেখে মনের কথাটা বুঝে নিলেন। তাই বলে যদি ছেড়ে দাও তাহলে কিন্তু ঠকবে। দেখো পড়ে। স্বাতী উঠে দাঁড়িয়ে বই কখানা হাতে নিল। আমি তাহলে যাই। খুব ভালো লাগলো আজ বিকেল বেলাটা। স্বাতীর সঙ্গে হাঁটতে হাঁটতে সত্যেনবাবু বললেন। স্বাতী ভেবেছিল তিনি রাস্তা পর্যন্ত আসবেন, কিন্তু দরজার কাছে থামলেন। একটু দাঁড়িয়ে থেকেই চলে গেলেন ভিতরে। খুব ভালো লাগলো বিকেল বেলাটা, স্বাতীর মনের মধ্যে বাজতে লাগলো। কেন? বোধহয় ধ্রুব দত্তর জন্য। রান্নাঘরের দিক দিয়ে বাড়ি ঢুকল স্বাতী। ঢুকেই দাদার সঙ্গে দেখা। খাবার টেবিলে বসে চা খাচ্ছে বিজন, আর সঙ্গে সেই প্রকাণ্ড একটা অমলেট। দাদা, তুই এ সময়ে বাড়িতে? কেন, থাকতে নেই একদিনও?
টেবিলের উপর বইয়ের বোঝা নামিয়ে স্বাতী বসল দাদার মুখোমুখি। হাত দিয়ে কপালের চুল সরিয়ে বলল, সে কথা আমরাই জিজ্ঞেস করতে পারি তোকে। চামচে দিয়ে অমলেট কেটে নিয়ে মুখে দিল বিজন, আর বাঁ হাতে কামড়ে ছিঁড়ে নিল খানিকটা কাঁচা রুটি। চিবোতে চিবোতে ফোলা ফোলা গালে একটু হেসে বলল, বাড়ির কি খবর টবর বল, তুই আজকাল কি করছিস বলতো সত্যি করে। স্বাতী ভুরু কুঁচকে তাকালো দাদার দিকে। একেবারে সত্যি কথাটাই শুনবি? বিজন গলা ভিজিয়ে নিল চায়ের পেয়ালায়। তোর প্রফেসর কেমন আছেন? প্রফেসর? তখনকার মতো স্বাতী যেন ভুলেই গিয়েছিল যে সত্যেন রায় তার প্রফেসর। ওই যে বাবা যাকে আমার টেবিল ফ্যানটা পাঠিয়ে দিলেন। তোর ঘরে তো সিলিং ফ্যানই আছে আজকাল, তবু পাখাটা আমার জন্যই এসেছিল। অন্য কাউকে দেবার আগে আমাকে জিজ্ঞেস অন্তত করা উচিত ছিল একবার। একটা কড়া জবাব এসেছিল স্বাতীর মুখে, কিন্তু সেটা বলতে গেলেই ঝগড়া হবে, আর ঝগড়া হলে দাদার আর কি, বেরিয়ে গেলেই নিশ্চিন্ত, তারই মন খারাপ হয়ে থাকবে দুদিন ধরে। তাই একটু চুপ করে থেকে স্বাতী অন্য কথা পারল। তোর ধ্রুব দত্তর সঙ্গে দেখা হলো এইমাত্র। লেখক ধ্রুব দত্ত? ওর নামও আর মুখে আনিস না আমার কাছে। সে কি? স্বাতীর চোখ কপালে। এই না তুই ধ্রুব দত্ত বলতে পাগল? তা পাগল প্রায় হয়েই ছিলাম ওর পাল্লায় পড়ে। বিজন হা হা করে হাসল। আমাকে বলল থিয়েটারের পাস দেবে, বাড়ি যেতে বলল। তা যেদিনই বাড়ি যাই সেদিনই বাড়ি নেই। বাড়িতে কখনো নাই যদি থাকবে, তাহলে বাড়ি একটা রাখা কেন বাপু? ধ্রুব দত্তর টেবিলে তোলা পা দুটোর কথা মনে করে দাদার শেষ মন্তব্যে সায় দিতে লোভ হলো স্বাতীর, কিন্তু পাছে এতে দাদার বড় আশকারা হয়, তাই একটু হেসে বলল, ধ্রুব দত্তর চেয়ে তোর বুদ্ধি একটু বেশি দাদা। বাড়িতে কাউকে আসতেই বলিস না কখনো। বিজন কথা না বলে মুখ নিচু করে রুটি অমলেট শেষ করল। ট্রেন বদলের আগে লোকেরা যেমন খিদের মুখে রিফ্রেশমেন্ট রুমে খেয়ে নেয়, সেই রকম করে খেল সে, দ্রুত বেগে, আর্ধেক চিবিয়ে, কোনো দিকে না তাকিয়ে। শূন্য প্লেটটা ঠেলে দিয়ে চায়ের পেয়ালা কাছে এনে মুখ মুছল রুমালে। তারপর স্বাতীর কথার জবাব দিল, আমার সঙ্গে নাকি ধ্রুব দত্তর তুলনা? আমি হলাম দুবার ম্যাট্রিক ফেল করা ভ্যাগাবন্ড, আর উনি একজন বিখ্যাত মানুষ, বিবাহিত ভদ্রলোক, ছেলেপুলে 4-5টা। ওর কথার একটা ওজন থাকা চাই তো। বাজে বাজে সব। সত্যেন রায় তো বলেন উনি কবিতা লেখেন খুব ভালো। তা যত খুশি লিখতে পারেন, তাতে আমার কিছু না। তোরই বা পাস চাইতে যাবার কি হয়েছিল? বাহ, উনিই তো উৎসাহ করে। যাক যাক, তুই তোর প্রফেসরের আর সাহিত্যিকদের নিয়ে থাক স্বাতী, আমি ওসবের মধ্যে নেই। বিদ্যের পিপে তো সব, কিন্তু টাকার মুখ দেখে কখনো? ওরকম বিদ্যে দিয়ে লাভ কি বল আজকালকার দিনে? পিঠ খাড়া করে বসে টেবিলের উপর দু কনুই রাখল স্বাতী। আঙুলের মধ্যে আঙুল চালিয়ে বলল, তোর থিয়েটার আবার কবে? জানিস না বুঝি? ঠোঁটে জিভ বুলিয়ে বিজন একবার চোরা হাসি হাসল। ছেড়ে দিয়েছি ওসব। এত বড় একটা খবরে একটুও চঞ্চল না হয়ে দু হাতের জড়ানো আঙুলের মাঝখানটায় থুতনি রেখে স্বাতী বলল, এখন তাহলে ফিল্ম? ফিল্মে তো ঢুকতে পারি ইচ্ছে করলেই, কিন্তু। আর কিন্তু কেন? নিচু করা চোখে বোনের দিকে তাকিয়ে বিজন বলল, হেসে নে হেসে নে, বেশি দিন হাসবি না। তা বেশ তো, ফিল্মেই ঢুকে পড়। স্বাতী হাসির রেখা মুছে ফেলল মুখ থেকে। না, আমি বিজনেস করব। কি করবি? বিজনেস। গম্ভীর সশ্রদ্ধভাবে বিজন উচ্চারণ করল কথাটা। বিজনেস? স্বাতী আর পারল না, হাত ছড়িয়ে দিয়ে হেসে উঠল খিলখিল করে। বিজনও হাসল সঙ্গে সঙ্গে। একেবারেই অপ্রত্যাশিত সেটা। সব ঠিক করে ফেলেছি। বিজন নাম হবে কোম্পানির। ইংরেজি বি জন, বুঝলি না? কেমন ভেবেছি বলতো? আর কদ্দূর ভেবেছিস? দেখবি। শোন স্বাতী, হঠাৎ বোনের দিকে গলা বাড়িয়ে বিজন নিচু গলায় বলল, বাবাকে বল না আমাকে 1000-2-3 টাকা দিতে, তাহলেই লেগে যেতে পারি এক্ষুনি। তোরই বলা উচিত না?
নিশ্চয়ই, কিন্তু উচিতটা কি সবসময় হয় রে? সংসারে বাবাদের যেরকম হওয়া উচিত। দাদা, স্বাতীর কণ্ঠে যুদ্ধ ঘোষণা। থাক থাক, বিজন বীর দর্পে উঠে পড়ল চেয়ার ছেড়ে। তোর বক্তৃতা শোনার সময় নেই আমার। তোকে বলতে হবে না, যা করবার আমিই করব। দরজার ধার থেকে মুখ ফিরিয়ে আবার বলল, কিন্তু দুঃখের বিষয়, তোদের বাবা তার একমাত্র পুত্রকে মানুষের মধ্যেই গণ্য করেন না। তা তোরা না দিস, যে করে হোক জোগাড় করে নেব, টাকা আমার চাই। শেষের কথাটা চিৎকার করে বেগে বেরিয়ে গেল বিজন। দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারটা দুলে উঠল ধাক্কা লেগে। একে একে ক্যালেন্ডার থেকে খসে পড়ল জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের পাতা। বেরিয়ে পড়ল লাল তারিখে ভরা অক্টোবর। ছুটি, কিন্তু তাতে আলাদা করে আনন্দ করবার কি আছে? আনন্দে ভরে গেছে স্বাতীর দিন রাত্রি, তার ঘুমের স্বপ্ন, প্রতিটি জেগে থাকা মুহূর্ত। নতুন একটা জগৎ পেয়েছে সে, সাহিত্যের জগৎ। দেশ, দৃশ্য, মানুষ, কত হাসির হাওয়া, কান্নার কাঁপন, কত মধুর, নিষ্ঠুর, ভীষণ সুন্দর বর্ণনা। লজ্জা করে, ভয় করে, বিশ্রী লাগে, কিন্তু শেষ পর্যন্ত আনন্দ, শুধু আনন্দ। জীবনে এত আছে। কি ভাগ্য সত্যেন রায়ের সঙ্গে দেখা হয়েছিল, নয়তো কোথায় পেত এসব? এ আনন্দ জানত কি করে? এত আনন্দ কি একা একা সহ্য হয়? আর একজন না হলে চলে? একদিন ছর্দি এসে তার টেবিলের বইগুলি নেড়েচেড়ে দেখছিল। সুযোগ পেয়ে স্বাতী জিজ্ঞেস করল, ছর্দি, তুমি গোগল পড়েছ? গোগল? স্বাতী হেসে উঠল মজার নাম শুনে। গোগল কেন? গোল গোল হলেই পারত। মলাট খুলে বলল, কে রে এই সত্যেন রায়? অনেক বই এনেছিস। চেনো না তুমি? আমাদের কলেজেরই তো প্রফেসর। সত্যেন রায়? শাশ্বতী ভুরু বাঁকালো। কি জানি, আমাদের সময় তো ছিল না, নতুন বোধ হয়। অনেক বই বুঝি তার? অনেক। আরে কি ভালো ভালো সব বই। ছোটদি, তুমি যদি এটা পড়ে দেখো, এই ওভারকোটের গল্পটা। উফ! পাতা উল্টিয়ে লম্বা লম্বা ব্যঞ্জনবহুল নাম দেখেই শাশ্বতী বই বন্ধ করল। নেবে ছোটদি? মিনতি করল স্বাতী। কি যে অদ্ভুত! শাশ্বতী মাথা নাড়ল। বাংলা বই নেই ভদ্রলোকের? কত চাও? কবিতার বই সমস্ত। কবিতা আবার কে পড়ে? গল্পের বই নেই? নভেল? তোর হারিদা আবার বাংলা বই পড়েন না, আর ইংরেজি যা পড়েন। তা কিনে নিলেই পারো বাংলা বই। হ্যাঁ, বই কিনে পয়সা নষ্ট করি আর কি। দামি শাড়ি ঝলমলিয়ে শাশ্বতী চলে গেল ঘর থেকে। এরপর স্বাতী একদিন চেষ্টা করল হারিদাকে। সেদিন সে শেষ করেছে অস্কার ওয়াইল্ডের উপন্যাস। লক্ষ টাকা দামের মণিমুক্তার মতো কথাগুলি সাজানো, যেন রঙের ঝিলিক লাগে চোখে, যেন এক একটি কথাকে বইয়ের পাতা থেকে তুলে এনে হাতে ধরা যায়। তীব্র একটা নেশায় আচ্ছন্ন হয়েছিল সে। খুব নিচু গলায়, যেন অত্যন্ত গোপন কিছু বলছে, এই রকম সুরে বলল, হারিদা, আপনি পিকচার অফ ডরিয়ান গ্রে পড়েছেন? ওয়াইল্ড? হা হা করে হেসে উঠল হারিদ। এসকেপিস্টের বাদশা, রোমান্টিসিজমের পচা মাল। ওয়াইল্ড পড়ছ? এদিকে সর্বনাশ যে ঘনিয়ে এলো। স্বাতী অবাক হলো, আঘাত পেল, তাকিয়ে রইল। তবে কি এসব ভালো লাগা উচিত না? কিন্তু ভালো লাগার আবার উচিত অনুচিত আছে নাকি? কি জানি। অগত্যা দাদার পিছনেই ঘোরাঘুরি করল স্বাতী। বিজন মাঝে মাঝে দুপুরবেলাটা বাড়িতে কাটায়। খেয়ে দেয়ে লম্বা ঘুম দিয়ে বেরিয়ে যায় বাবা অফিস থেকে ফেরবার ঠিক আগেই। বই পড়বি দাদা? গল্পের বই? কি বই রে? খুব খুব ভালো বই, দেখ। সেই ডরিয়ান গ্রের গল্পটাই দাদার হাতে দিল স্বাতী। নিজেকে বড় স্বার্থপর লাগে এক এক সময়। আহা, দাদাও পড়ুক। বইটার দিকে তাকিয়ে বিজন বলল, থাক, পরে পড়ব। সিগারেট ধরিয়ে শুয়ে পড়ল বিছানায়। বালিশের তলা থেকে বের করল একটা রংচঙে বই। মলাটে কালো মুখোশ পরা দুশ্মনের দিকে পিস্তল উঁচিয়ে আছে বুক খোলা জামায় শ্বেতাঙ্গিনী। এসব বাজে বই পড়িস কেন দাদা? বাজে? ঠোঁট গোল করে সিগারেটের ধোঁয়া বের করল বিজন।
জানিস না তো, স্পোকেন ইংলিশ শিখছি। ওহ চোস্ত, কথায় কথায় ড্যাম। একটু পরে আবার বলল, বিজনেস করতে হলে ইংরেজিটা বলতে পারা চাই, বুঝলি না? সাথী বুঝল। আস্তে উঠে গেল তার ভালো লাগার ভার একলা বহন করে। দোলের দিনে ছোট ছেলে যেমন আর কাউকে বাগাতে না পেরে ঘরে এসে মার পিঠেই রঙের শিশি খালি করে, সাথীও সেই রকম বাবাকেই ধরে পড়ল একদিন। জানো বাবা, সত্যেনবাবু যেসব বই পড়তে দেন না আমাকে, কি যে ভালো ভালো বই। হবেই, যেমন মানুষ তেমন তো পছন্দ। তুমি তো বলো আমি দিনরাত কেবল বই পড়ি, কিন্তু তুমি আরম্ভ করলেও আর ছাড়তে পারবে না। তাহলে আমার তো আরম্ভ না করাই ভালো, আপিস টাপিস আছে তো আমার। সাথী হেসে বলল, আচ্ছা আমি তোমাকে গল্পগুলো বলবো, শুনবে বাবা? বেশ। রাজেনবাবু তৎক্ষণাৎ রাজি। এখন শুনবে? এখন? রাত্রিরে খেয়ে দেই তো ভালো। আচ্ছা সাথী, সত্যেন তো এত বই দেয়, তোরও তো ওকে কিছু দেওয়া উচিত। ও মা, আমি আবার কি দেব? নেমন্তন্ন করে খাওয়াতে পারো মাঝে মাঝে, ভালো রান্না টান্না হলে পাঠিয়েও দিতে পারো। আমি ওসব পারবো টারবো না। পারবো না বললেই তো আর হলো না, এখন বড় হয়েছ, সবই করতে হবে। সাথী মুখ তুলে শুধু মাথা নাড়ল উত্তরে। আচ্ছা, পুজোর সময় আমি বলে আসবো একদিন, সেটাও এসে পড়বে ততদিনে। খুশির আভা লাগলো রাজেনবাবুর মুখে। বর্দি সত্যি আসবে? লিখেছে তো। রাজেনবাবুর মুখ খুশিতে জলজলে হলো। কিন্তু ছুটি হবার সঙ্গে সঙ্গে সত্যেনবাবু চলে গেলেন কোথায় যেন বাইরে, আর পুজোর কটা দিন দেশের বাড়িতে কাটিয়ে দশমীর দুদিন পরে শ্বেতা এসে পৌঁছল স্বামী, 4টি ছেলে মেয়ে, একটি চাকর আর বিস্তর মালপত্র নিয়ে। এসেই হোল্ডলে বাঁধা মস্ত বিছানা নিজেই টেনে টুনে খুলে ফেলল, বের করে দিল এক বান্ডিল পুজোর কাপড় আর বিস্কুটের টিনে টিনে ভরা ক্ষীরের আর নারকোলের রকমারি খাবার এক প্লেট ভর্তি করে সাজিয়ে সাথীর সামনে ধরে বলল, খা। ও মা, এত এত কি রে? আমার ওরা তো এরকম 4 পালা। বাবা, বিছানার মধ্যে যা করে লুকিয়ে এনেছি, রাক্ষসরা টের পেলে কি আর রক্ষে ছিল? পথেই সাবার করে দিত। আরও 2 প্লেট সাজাতে সাজাতে বলল, আয় বেজু। বাবা? রাজেনবাবু হেসে বললেন, তুই হচ্ছিস কি রে দিন দিন? এই তো বাড়িতে পা দিলি, নষ্ট হয়নি তো আবার? উদ্বেগ ফুটল শ্বেতার কণ্ঠে। একটা তুলে নাকের কাছে ধরে 2-3 বার নিঃশ্বাস নিয়ে নিশ্চিন্ত হলো। না, ঠিক আছে। কি? নিজের বাচ্চাদের সে তাড়া করলো এবার। এখানে ঘুরঘুর কেন? আচ্ছা নে একটা একটা, আর কিন্তু না, ভাগ। সাথী, খাচ্ছিস না? চা হোক? আচ্ছা আচ্ছা, চায়ের সঙ্গে আবার খাবি, এখন এইটে। বেছে বেছে একটা মৎস্যাকৃতি মিষ্টি তুলে শ্বেতা গুঁজে দিলেন সাথীর মুখে। আহ বর্দি, কেমন, ভালো না? সমস্ত মুখে এলাচগন্ধি নরম নারকোলের ছড়িয়ে পড়া অনুভব করতে করতে সাথী হেসে ফেলল। এই ক্ষীরেরটা বিজু, তুই আর এই যে। স্বামীকে দেখতে পেয়ে সেটা আঁচল তুলে দিল মাথায়। তুমিও একটা খাবে নাকি? তোর পাল্লায় পড়লে কি আর রক্ষে আছে? রাজেনবাবু হাসলেন। আর বলেন কেন? গালের চর্বির ভাঁজে ভাঁজে হাসি ফুটিয়ে প্রমথেশ বলল, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তার উপর আপনার মেয়ে। আহা! স্বামীর আর বাবার মাঝামাঝি তাকিয়ে সেটা বলল, ইচ্ছে না থাকলে কেউ যেন জোর করে খাওয়াতে পারে। রাজেনবাবু বললেন, সকলে তো খেলো, তুই? সেটা যেন শিউরে উঠে বলল, রক্ষে করো, এসব খেতে খেতে পচে গেছে মুখ। আমার জন্য ডিম সন্দেশ এনো, আর শোন পাপড়ি, আর কলে ঠান্ডা দই। বেশ। রাজেনবাবু উঠে পড়লেন। বাবা, চা। চা আর খাবো না এখন। আর দেরি না করে রাজেনবাবু চললেন ট্রামে করে যোগুবাবুর বাজারে। একটু পরেই শাশ্বতী আর হারিত এসে পৌঁছল। নতুন করে বল উঠল আনন্দের। চা হতে হতে শ্বেতা এলো, হাত মুখ ধুয়ে পরিষ্কার একটি শাড়ি পরে, কপালে জল জলে সিঁদুর, আঁচলে চাবির গোছা। যদিও 5টি সন্তানের মা, একটু ভাঙেনি তার শরীর, একটু মোটা হয়নি, ঈষৎ ম্লান রঙের মুখখানা যেন লাবণ্য দিয়ে বানানো।
স্বাতী দেখে মুগ্ধ। বসন্তের সকালে পাখি যেমন নেচে নেচে বেড়ায়, চায়ের টেবিলে সে তার ভাবটা যেন তেমনি। একবার শাশ্বতীকে জড়িয়ে ধরে, একবার হাত রাখে বিজুর টেরিকাটা মাথায়, একবার কোনো একটা সেকেলে চিরকেলে ঠাট্টা করে হারিতকে। জনে জনে চায়ের পেয়ালা এগিয়ে দিতে দিতে স্বাতীর কাছে এসে হঠাৎ একটু থেমে বলল, স্বাতী, তুই বড় সুন্দর হয়েছিস রে। আর তুমি? লাজুক হেসে স্বাতী জবাব দিল, তুমি যে দিন দিন আরও সুন্দর হচ্ছ। শোনো কথা। স্বাতীর প্রকাণ্ড খোঁপাটার উপর দিয়ে সে তার হাত ঘুরে এলো একবার। এরকম চুলই তো আজকাল দেখি না কোনো মেয়ের। নিজের ছোটোখাটো খোঁপাটা আস্তে একটু চাপড়ে শাশ্বতী বলল, জানো বর্দি, লম্বা চুল আজকাল আর ফ্যাশনেবল নয়। নাকি রে? তাহলে আমার আর দুঃখ কি? আমারও ছিল তো মন্দ না, কিন্তু যেতে যেতে এখন এই দেখ শেয়ালের লেজ। তার কথা শুনে, তার হাসি দেখে সকলেই হেসে উঠল একসঙ্গে। মেয়েদের চুল আর কদিন, হঠাৎ গম্ভীর গলায় বলে উঠল বিজন। যতদিন না বিয়ে হয়, বিয়ের পরে একটি দুটি ছেলেপুলে হলেই ব্যাস। কথাটা সে শুনেছিল অনেক দিন আগে ধ্রুব দত্তের মুখে। বাড়ির এতগুলি লোকের সামনে এমন লাগসই জায়গায় বলতে পেরে কি যে খুশি লাগলো। ধ্রুব দত্ত যখন বলেছিলেন, শ্রোতারা অনেকেই হেসেছিল, কিন্তু বিজনের শ্রোতারা একটু যেন গম্ভীরই হয়ে গেল। শুধু প্রমথেশ বলে উঠল, ঠিক ঠিক বলেছ বিজু, একেবারে খাঁটি কথা। শাশ্বতী নড়ে চড়ে বলল, ছেলে মানুষের মুখে বুড়ো কথা কি বিশ্রী। আর কতকাল ছেলে মানুষ করে রাখবি তোরা? মস্ত বাবু হলো না? একটু হাসলো ভাইয়ের দিকে তাকিয়ে। বিজু, আর চা? বয়স্ক মোটা গলায় বিজন জবাব দিল, না আর না, তোমরা বসো বর্দি। আর কারো দিকে না তাকিয়ে চেয়ার ঠেলে উঠে পড়ল তাড়াতাড়ি। তথাকথিত গুরুজনদের মধ্যে বসে থাকা আর সম্ভবও ছিল না তার পক্ষে। সিগারেটের জন্য আইঢাই করছিল প্রাণ। হারিত, তোমাকে আর দিন আর একটু। হারিত তার পেয়ালাটি ঠেলে দিল সে তার দিকে। স্বাতী বলল, তুমি এবার বসো তো বর্দি, খাও। এই বসি। হারিতের পেয়ালা দ্বিতীয়বার ভরে দিয়ে সে তা বসল বিজুর পরিত্যক্ত চেয়ারে। শাশ্বতীর আর হারিতের মাঝখানে, দে তো শাশ্বতী, আমাকে একটু চা দে, চিনি বেশি কিন্তু। ক চামচে? খুব পরিচ্ছন্ন নিপুণ নিখুঁত ভঙ্গিতে চিনির বাটিতে চামচে ডুবিয়ে শাশ্বতী চোখ তুলল। 3। একটু হেসে সে তা জুড়ে দিল, চারেও আপত্তি নেই। এ কি রে? হঠাৎ শাশ্বতীর চামচে ধরা ডান হাতের কবজিটা 2 আঙুলে চেপে ধরল শ্বেতা। শাঁখা কই? শাশ্বতী জবাব দিল না, নিচু মুখে চা ঢেলে দিয়ে বসে পড়ল। বিয়ের শাখা ভেঙে গেছে বুঝি? তা পড়তে হয়তো আবার। ঠোঁটের কোণে তীক্ষ্ণ একটু হাসি ফুটিয়ে হারিত বলল, ওসব দাসিত্বের চিহ্ন ধারণ করে আর কি হবে? দাসিত্ব? আহারে! সে তা কনুই দিয়ে ঠেলা দিল শাশ্বতীকে। কি রে, দাসিত্ব নাকি? কিন্তু শাশ্বতী হাসল না, মুখ তুলল না। এই শাখা নিয়ে একটু দুঃখের খোঁচা আছে তার মনে। শাখার বিরুদ্ধে হারিতের জেহাদ বিয়ের প্রথম থেকেই। অসভ্য, বর্বর, মিডিওকার এসব বিশেষণ শেষ করে হারিত বলল, ওই শাখা সিঁদুর পরা মূর্তি নিয়ে বেরোতে লজ্জা করে আমার। শাশ্বতীও রাগ করে জবাব দিল, বেশ তো, বেরিও না। কি একেবারে সতী লক্ষ্মী হয়ে অন্তপুরে লুকোবে? আমি যাই করি না, তোমার তাতে কি? নিশ্চয়ই আমার, কেননা তুমি আমার স্ত্রী। আর এ যুগে আমরা তো শুধু স্ত্রী চাই না, সঙ্গিনীও চাই। সঙ্গিনীর অভাব কি তোমার? এই শেষ মন্তব্যটার একটু ইতিহাস ছিল। কদিন আগে একটা পার্টিতে গিয়েছিল তারা। কোনো এক দুঃখী দেশের সাহায্যে চাঁদা তোলা হচ্ছিল। শাশ্বতীর ঠিক মনে নেই সেটা চীন না স্পেন না চেকোস্লোভাকিয়া। সেখানে একটি ঠোঁটে রং মাখা পাজামা পরা পাঞ্জাবি মেয়ের সঙ্গে হারিতে একটু বেশিক্ষণই কথা বলেছিল। বাড়ি ফেরার পথে শাশ্বতী একটু গম্ভীর হয়েছিল সেদিন, কিন্তু হারিত স্পেন, চীন কিংবা চেকোস্লোভাকিয়ার দুর্দশার বর্ণনায় এত মগ্ন ছিল যে স্ত্রীর মুখ দেখে কিছুই তার মনে হয়নি তখন। কিন্তু যেই শাশ্বতী ও কথা বলল, অমনি ওই পাঞ্জাবি মেয়েটির কথাই মনে পড়ল তার। সে খুব শ্রদ্ধা করে এমন একজন মানুষের বোন। একটু তাকিয়ে থেকে স্ত্রীকে বলল, তুমি দেখছি একেবারেই অশিক্ষিত।
এই রকম কথা কাটাকাটি হতে হতে বিয়ের 6 মাস পরে একদিন শাশ্বতীর হাত চেপে ধরে মট মট করে দুটো শাখা ভেঙে দিল হারিত। রাত্রিরে শুয়ে শুয়ে খুব কাঁদল শাশ্বতী। দাম্পত্য জীবনে এই প্রথম কান্না। কিন্তু শাখা পড়ার কথা আর মনেও আনল না। আর আস্তে আস্তে তার মনে হতে লাগলো যে এই ভালো হলো, হারিতের বন্ধুদের স্ত্রীরা কেউই শাখা পড়ে না, একটু বেখাপ্পাই লাগে নিজেকে। শাশ্বতীর কাছে কোনো জবাব না পেয়ে সে তা ফিরল হারিতের দিকে। তা দাসিত্ব যদি হয় সে তো তোমারই দোষ বাপু, শাখার উপর রাগ কেন? মুহূর্তের জন্য একটু যেন অস্বস্তি বোধ করল হারিত। তারপর বলল, ওসব চিহ্ন দূর হলে দাসিত্বও যাবে। কেন, চিহ্ন ছাড়া দাসিত্ব থাকতে পারে না? এটা কিন্তু তোমার দিদি ঠিক বলেছেন হারিত। এই ধরো না, আমরা তো এদের দাসত্বই করি, কিন্তু চিহ্ন টিহ্ন কিছু তো নেই। বলতে বলতে প্রমথেশের গালে চর্বির ভাঁজে ভাঁজে যেন হাসির ছোট ছোট ঢল নামল। সেদিকে তাকিয়ে হারিত মনে মনে বলল, হাফ উইট। কিন্তু মনের কথা যেহেতু কানে শোনা যায় না, তাই প্রমথেশ আবারও একটা রসিকতার চেষ্টা করল। বিয়ের পরে পুরুষেরও যাতে একটা চিহ্ন থাকে, তুমি বরং তাই নিয়ে একটা আন্দোলন আরম্ভ করতে পারো হারিত। তা অনেক পুরুষের থাকে বই কি, হীরের আংটি, সিল্কের পাঞ্জাবি, সোনার বোতাম আর হাতে একটা চকচকে নতুন ছাতা। হারিত ঘোঁত করে হেসে উঠল, কীরকম শুকনো নিরানন্দ হাসি। কারো কারো কয়েক মাস, কারো কারো আজীবন। ছাতাটা বাদ দিয়ে বর্ণনাটা মিলে গিয়েছিল প্রমথেশের সঙ্গে, কিন্তু প্রমথেশ সেটা বুঝলই না। মাথা নেড়ে নেড়ে তারিফ করে বলতে লাগলো, ঠিক বলেছ ভাই, ঠিক ঠিক, যা বলেছ হারিত। সে তা হেসে উঠে একটা চাপড় বসিয়ে দিল হারিতের পিঠে। হারিত ভেবে পেল না এত আনন্দ কিসের। একটা কথার মতো কথা বলেছ, ওর সেই বিয়ের আংটি আর বোতাম উনি কিছুতেই ছাড়বেন না। দেখো তো। সে তার স্বামীর দিকে ফিরল। কি চমৎকার দেখাচ্ছে হারিতকে, হাত কাটা চেন টানা গেঞ্জি শার্টে। ভাবিসনি শাশ্বতী, ওই চেন ধরেই টেনে নিয়ে বেড়াতে পারবি। সে তা গড়িয়ে পড়ল শাশ্বতীর কাঁধে। মুখে একটা উঁচু দরের হাসির ভাব রেখে হারিত উঠে দাঁড়ালো, ভাঁজ করা খবর কাগজটা রাজদণ্ডের মতো হাতে ধরে। ঘুরে আসি একটু। আরে বসো বসো, আরও অনেক কথা আছে তোমার সঙ্গে, বলল শ্বেতা। পরে হবে, একটা দুটোর আগে তো খাওয়া হবে না, কাজ সেরে আসি। পুজোর মধ্যেও কাজ? প্রমথেশ চমৎকৃত। ছুটি তো আপিসের, আমার ছুটি নেই। দাঁতের ফাঁকে পাইপ চেপে ধরে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেল কর্মবীর। গোল গোল চোখে দরজার দিকে তাকিয়ে প্রমথেশ মন্তব্য করল, হারিত আমাদের তুখোর ছেলে, তুইও যেমন। শাশ্বতীর মাথায় একটা টোকা দিয়ে তো বলল, পুরুষ মানুষের কত সময়ে কত খেয়ালি হয়, তা নিয়ে আবার ভাবিস। আজই চল, তোকে শাখা কিনে দেব কালীঘাটে। সাথী দেখল হারিতদা চলে যাবার সঙ্গে সঙ্গে ছর্দির সমস্ত ভাবটাই বদলে গেল, যেন সহজ হলো, মুখে পরিষ্কার ফুটে উঠল আরাম। শুধু আজই নয়, হঠাৎ সাথীর মনে হলো সব সময়ই এরকম হয় ছর্দির। হারিতদা যতক্ষণ কাছে থাকেন তার চলা বলা হাসি সমস্তই যেন আধো আধো বাঁধো বাঁধো। আর তাকে এ বাড়িতে রেখে যেই হারিতদা কিছুক্ষণের জন্যও অন্য কোথাও গেলেন, অমনি সে অন্য মানুষ। এরকম মনে হওয়া অন্যায়, হয়তো এটা আমারই ভুল, কিন্তু যতই সে তাকাতে লাগলো ছর্দির দিকে, যতই শুনতে লাগলো বর্দির সঙ্গে তার বকর বকর, সাথী ততই অবাক হলো এ কথা ভেবে যে এত দিনের মধ্যে আজই তার প্রথম মনে হলো এটা। সত্যি ছর্দির হয়েছে কি? মোটা সোটা হয়েছে, শাড়ি গয়না পরে দেখায়ও জমকালো, কিন্তু কিন্তু মুখে লাবণ্য কই? চোখের তারা নাচে না কেন? তাজা একটা ফুল যেন রোদ্দুর লেগে শুকিয়ে গেল। হয় নাকি এরকমও হয় নাকি? ছর্দির মুখের পাশেই বর্দির ছলছলে মুখের দিকে তাকিয়ে কীরকম একটা কষ্ট হলো সাথীর মনের মধ্যে। বাবা বাজার শুদ্ধ কিনে নিয়ে এলেন। কোমরে আঁচল জড়িয়ে বর্দি ঢুকল রান্নাঘরে। কতবার ডাকলেন রাজেনবাবু, কিন্তু শোনে কে? ইস, কি চমৎকার তেলওলা আর মাছটা, এ আমি নিজের হাতে না রেঁধে পারবই না। আর মাথাটা দিয়ে মুড়ি ঘণ্ট। ও মা, বাঁধাকপি,
আশ্বিন মাসেই বাঁধাকপি! আর কাঁকড়া কি বড় বড়! সত্যি কলকাতা শহর এরকম হলে তবে না রেঁধে সুখ। মেয়েটা যে কি! বিড়বিড় করলেন রাজেনবাবু। আহা, প্রমথেশ বলে উঠল, যে যেটা ভালোবাসে তাকে সেটা করতে দেওয়াই তো ভালো। আসল কথা, সাথী হাসল, বড়দির রান্না ছাড়া রোচে না আর কি আপনার মুখে। ঠিক বললে না, শালিদের রান্না আরও বেশি রুচবে, কিন্তু তারা তো আর। হা হা হাসি দিয়ে কথা শেষ করল প্রমথেশ। সাথী আস্তে আস্তে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। গন গন করে জ্বলছে দুটো উনুন, ছ্যাক ছ্যাক করছে কড়াই, বুড়বুড় করছে ডেকচি। কাছে এসেই গন্ধে হেঁচে ফেলল সাথী। সাথী, কি রে? কি আবার? এমনি। খাবি কিছু? মাছ ভেজে দেব না একটা আলু সেদ্ধ? ও মা, এইমাত্র তো অতগুলো মিষ্টি খেলাম, এক্ষুনি আবার খেতে পারে নাকি মানুষ? আমার সব কটা আলু সেদ্ধর জম, যত রান্নাই হোক আলু সেদ্ধ চাই। বলতে বলতে ডালের টকবগের ডেকচিটা হাতা দিয়ে ঘুঁটে একেবারেই 3টে আলু তুলে আনলো শ্বেতা। এক আঙুলে একটু ছুঁয়ে ছুঁয়ে পরীক্ষা করল, তারপর হাতটা নাচিয়ে নাচিয়ে দুটোকে ফেরত পাঠিয়ে দিল জ্বলন্ত জলে, আর অন্যটিকে নির্ভুলভাবে ফেলল একটা বাটির গর্তে। বাঁ হাতে ঠান্ডা জল ঢেলে দিয়ে আঙুলে সইয়ে সইয়ে খোসা ছাড়িয়ে ফেলল নিমেষে। তারপর সুগোল হলদে ধোঁয়া ওঠা সুগন্ধি একটি আলু চায়ের প্লেটে নুন গোলমরিচ শুদ্ধ সাজিয়ে সামনে রেখে বলল, এই নে। সমস্ত কাণ্ডটি শেষ হতে বোধহয় মিনিট খানেকের বেশি লাগলো না। দেখে দেখে সাথীর মনে পড়ে গেল জাপানিদের টেনিস খেলার কথা। ছেলেবেলায় দেখেছিল একবার অরুণদার সঙ্গে, সাউথ ক্লাবে। বস না, বসে খা। সে তা ঠেলে দিল ছোট একটা জল চৌকি। কই রামের মা, বাঁধাকপি কোটা হলো তোমার? সাথী বসে বসে কামড়ে কামড়ে আলুটা খেতে লাগলো, আর মনে হলো যে আলু সেদ্ধর মতো সুখাদ্য পৃথিবীতে আর নেই। কিন্তু আলুটা যতই ছোট হয়ে এলো ততই খাওয়ার সুখ কমিয়ে দিতে লাগলো রান্নাঘরের গরম। কাঁকড়ায় মশলা মাখাতে মাখাতে সেটা একবার তাকিয়ে বলল, যা এবার এখান থেকে, পালা। আলুটা শেষ করে সাথী উঠল। চুপ করে একটু দাঁড়িয়ে থেকে বলল, বড়দি, কি করে পারো উনুনের ধারে এতক্ষণ বসে থাকতে? আঁচলে একবার মুখ মুছে সেটা একটু হাসল বোনের দিকে তাকিয়ে। তুইও পারবি? পারবে? সেও পারবে? সকালের বাকি সময়টুকু কেমন ঘুরে ঘুরে উন্মনা হয়ে কাটালো সাথী। দুপুরে খাওয়া হতে হতে 2টো বাজল, আর তারপরে হুশ করে বিকেল হয়ে সন্ধ্যা নামলো একেবারে। দিন কি এতই ছোট হয়ে গেল হঠাৎ? চা খেয়েই হারিত বলল, আমরা চলি এবার। ও মা, এখনই? সঙ্গে সঙ্গে সে তার প্রতিবাদ, রাত্রিরে খেয়ে দে। এক বেলাতেই 2 বেলার মতো হয়ে গেছে, একটু বেশিও। শাশ্বতী, তৈরি হয়ে নাও। এত তাড়া কিসের? আমার এক বন্ধু আসবেন 7:30টায়। হারিত তার হাত ঘড়ির দিকে তাকালো। বন্ধু বান্ধব তো রোজই আছে তোমার, সে তা নরম সুরে বলল। একদিন না হয়? তা হয় না, অ্যাপয়েন্টমেন্ট করেছি। তাহলে তো যেতেই হয় সত্যি। প্রমথেশ মাথা নাড়ল। তা শাশ্বতী থাক না? শেষ চেষ্টা সে তার। বেশ বেশ, সঙ্গে সঙ্গে প্রমথেশ উৎসাহিত। শাশ্বতী থাক, খেয়ে দিয়ে যাবে রাত্রিরে, কেমন? বিজু পৌঁছিয়ে দিয়ে আসবে খন। আর বিজু না যায় আমি তো আছি হে, ভাবনা কি? বন্ধুটি সস্ত্রীক আসবেন, শাশ্বতীর তাই যাওয়া দরকার। বলতে বলতে হাড়িতে ঠোঁটের কোণ বেঁকল একটু। তা ও যেতে না চায় থাক, রাত্রিরটাই থাক না এখানে। একটু গা মোড়ামুড়ি দিয়ে শাশ্বতী ক্ষীণ স্বরে বলল, না বড়দি, আমি চলেই যাই। একবার শাশ্বতীর একবার হাড়িতের মুখ চোখের দিকে পলক ফেলে সেটা বলল, আচ্ছা আচ্ছা, তাই ভালো। সত্যি তো, বাড়িতে লোকজন আসবে, গৃহকর্ত্রী না থাকলে চলে? আবার আসিস, রোজই আসিস কেমন? আয়, তোর চুলটা বেঁধে দি। বলে হাত রাখল শাশ্বতীর মাথায়। চুল বেঁধে শাড়ি পরতে পরতে দেরি হয়ে গেল একটু। 7:30টার আগে পৌঁছবার জন্য ট্যাক্সি নিতে হলো হারিতকে, আর খামোকা এই খরচটা হলো বলে মন মেজাজ আরও বিগড়ে গেল তার। শাশ্বতী ধার ঘেঁষে বসেছিল মুখ ফিরিয়ে। খানিকটা চুপচাপ চলবার পর হঠাৎ হারিত বলল, কি
কাঁদছ নাকি? শাশ্বতী কথাও বলল না, মুখও ফেরালো না। এতই যদি তোমার বাপের বাড়ির টান, তাহলে বিয়ে না করাই তোমার উচিত ছিল। এবারও কোনো জবাব পেল না হারিত। ফুল, এই জোরালো ইংরেজি মনোসিলেবেল একবার উচ্চারণ করেই হারিত যেন ট্যাক্সি ভাড়াটা উসুল করে নিল। করুণ রঙিন পথ আজ এই পর্যন্তই। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।